নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এর আগে থিওরি ক্লাসে আমরা অপটিমাল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, ডিজেনারেট সলিউশন, নন ডিজেনারেট সলিউশন এই সম্পর্কিত বেশ কিছু টপিক আমি আলোচনা করে দিয়েছিলাম। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কনভেক্স সেট। তো দেখো, কনভেক্স সেট কাকে বলছে? এ সেট এক্স ইজ সেড টু বি দ্য কনভেক্স সেট ইফ ফর এনি 2 points on the set x1 and x2 in the set x the limits the line segment joining these 2 points be also in the set। অর্থাৎ কি বলতে চাইছে না, একটা সেট আমি ধরে নিলাম x, ওই x সেটের অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট ধরলাম, একটা x1 এবং একটা x2 দুটো পয়েন্ট, এবং বলছে কি এ সেট x ইজ সেড টু বি দ্য কনভেক্স সেট। একটা সেট x কে আমি তখনই কনভেক্স সেট বলবো যদি আমি ওই সেটের অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট নিই এবং তাদের মধ্যে একটা লাইন সেগমেন্ট রাখি। ওই লাইন সেগমেন্টটা যদি ওই সেটের অন্তর্গত হয় বা ওই সেটের মধ্যেই বিলং করে, তখন তাকে বলবো কি না কনভেক্স সেট। দেখো, আমরা যদি একটা সার্কেল আমি আঁকলাম, একটা সেট সার্কেল এরকম আঁকলাম, তার মধ্যবর্তী যে কোনো দুটো পয়েন্ট নিলাম, তারপর আমরা যদি একটা লাইন সেগমেন্ট ড্র করি, তাহলে আমরা দেখতে পারবো সেই লাইনটা অবশ্যই কিনা এই সেটের অন্তর্গত হবে। তো সুতরাং সার্কেল একটা কনভেক্স সেট হচ্ছে। আচ্ছা, আমি যদি ঠিক এইরকম একটা ফিগার আঁকি, ঠিক আছে? আচ্ছা দেখো তো, ঠিক এরকম টাইপের একটা ফিগার আঁকলাম। এখানে দেখো, এই যে এখানে দুটো পয়েন্ট নিলাম, সেই দুটো পয়েন্টের মধ্যবর্তী লাইন টানলে সেই লাইনটা অবশ্যই কি না এই সেটের মধ্যবর্তী হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট নিই, তাদের মধ্যে যদি আমরা একটা লাইন সেগমেন্ট আনি, তাহলে দেখছি কি না ওই লাইনটা এই সেটের অন্তর্গত হচ্ছে না, অর্থাৎ এই পার্টটাই সেটের মধ্যে থাকছে না। তার মানে কি এটা কিন্তু সেক্ষেত্রে কনভেক্স সেট হবে না। তাহলে কনভেক্স সেট হতে গেলে মেন ফান্ডা কি জিনিস না, আমাকে ওই সেটের অন্তর্গত যে কোনো দুটো পয়েন্ট নেবো এবং ওই দুটো পয়েন্টের মধ্যে লাইন সেগমেন্ট ড্র করব। যদি ওই লাইনটা ওই সেটের অন্তর্গত হয়, তখন তাকে বলবো কি না কনভেক্স সেট। দেখো, সেটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা যাচ্ছে না, এক্স ইকুয়াল টু এক্স সাই দ্যাট এক্স ইকুয়াল টু ল্যামডা ইন্টু x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, যেখানে কি না জিরো লেস ইকুয়াল টু ল্যামডা লেস ইকুয়াল টু 1 ফর অল x1, x2 বিলংস টু x। ঠিক আছে? তো এই হচ্ছে কি না ম্যাথমেটিক্যাল ভাবে রিপ্রেজেন্টেশন। পরবর্তী আমার যেটা আছে সেটা হচ্ছে কনভেক্স হাল। আচ্ছা, কনভেক্স হাল কি জিনিস বলছে? লেট x be a given set of points, the set of all convex combination of the set of points from x constitute a convex hull of the given set x। ঠিক আছে? অর্থাৎ কনভেক্স হাল কাকে বলছে না, সাপোজ বললো কি না লেট এক্স বি এ গিভেন সেট অফ পয়েন্ট। আমি একটা সেট অফ পয়েন্ট নিলাম, ঠিক আছে? একটা নির্দিষ্ট সেট অফ পয়েন্ট নিয়ে নিলাম। সাপোজ আমি নিলাম এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই তিনটে পয়েন্ট নিলাম, গিভেন সেট অফ পয়েন্টস। The set of all convex combination of the set of points, ঠিক আছে? The set of all convex combination of the set of points, অর্থাৎ এই যে আমি এমন একটা সেট ড্র করলাম যেই সেটটা অবশ্যই কি করছে না এই যে এই তিনটে পয়েন্ট যেন সেই সেটের মধ্যে কনভেক্স পয়েন্ট হয়। ঠিক আছে? অবশ্যই কনভেক্স কম্বিনেশন হয়। অর্থাৎ আমি সাপোজ আমি একটা এক্সাম্পল ধরে নিলাম, এই বরাবর একটা আমি সেটকে ড্র করে দিলাম। তাহলে দেখো তো, এই সেট যদি সেটটা এরকম গোল ড্র করে দিই, তাহলে এর মধ্যে যে কোনো দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট আমরা যদি টানি, তাহলে সেটাই সেটটার অন্তর্গত হচ্ছে। তার মানে সেটাকে আমরা কি বলবো না এটা হচ্ছে কনভেক্স সেট হবে। আবার দেখো, এর থেকে বড় যদি আমি একটা যে সেট ড্র করি, তারও অন্তর্গত হবে। তো এইভাবে আমরা কিন্তু ছোট বড় অনেক সেট আমি ড্র করতে পারবো, কনভেক্স সেট আমি ড্র করতে পারবো। কিন্তু এর মধ্যে সব থেকে মিনিমাম অর্থাৎ সব থেকে লিস্ট যে সেটটা আমি ড্র করতে পারবো সেটাই হচ্ছে কি না তার কনভেক্স হাল। ঠিক আছে? অর্থাৎ যেমন দেখো, আমি যদি এই তিনটা দ্বারা একটা ট্রায়াঙ্গুলার ড্র করি, ঠিক আছে, তাহলে দেখো এর মধ্যবর্তী যে কোনো দুটো পয়েন্ট নাও বা এমনকি এই দুটো কর্নার পয়েন্টও নিয়ে নাও, তাদের মধ্যে যে লাইন সেগমেন্ট আমরা যদি টানি, সেই লাইন সেগমেন্টটা অবশ্যই কি হবে না ওই সেটের অন্তর্গত হবে। তাহলে এই যে যতগুলো আমি সেট ড্র করলাম, তার মধ্যে সব থেকে মিনিমাম যে সেটটা অর্থাৎ সব থেকে তাদের যতগুলো সেট আছে তাদের মধ্যে যদি ইন্টারসেকশন নেই, যে সেটটা হচ্ছে এটাই হচ্ছে কি না কনভেক্স হাল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো দেখো, এখানে কি লেখা আছে, লেট এক্স বি এ গিভেন সেট অফ পয়েন্টস। অর্থাৎ এখানে তিনটে পয়েন্ট নিয়েছি, given set of points, the set of all convex combination of the set of points from x constitute a convex hull of the given set x। তখন সেটা কি বলছেন, একটা কনভেক্স সেট হবে of the given set x, এই x সেটটার মধ্যে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কনভেক্স পলিহিড্রন। বলছে the set of all convex combination of the set of finite number of points is called the convex polyhedron। অর্থাৎ কি বলতে চাইছে না, এখানে একটা জিনিস মনে রাখবে, কি লেখা আছে, দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ দ্য সেট অফ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে কি লেখা আছে না, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইজ কল্ড দ্য কনভেক্স পলিহিড্রন। অর্থাৎ আমার যদি একটা কনভেক্স হাল
ফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে যদি কন্টেন করে তখনই তাকে বলবো কি না কনভেক্স পলিহিড্রন। আচ্ছা, জিনিসটা আমি যদি আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো আমি এখানে 3টে পয়েন্ট নিয়েছিলাম। আচ্ছা, 3টে পয়েন্ট না নিয়ে আমি যদি কোনো একটা রিজিয়ন নিই, যেমন দেখো এরকম আমি একটা কি করলাম না রিজিয়ন ড্র করে নিলাম, এইরকম একটা রিজিয়ন, ঠিক আছে। আচ্ছা, এই রিজিয়নটার মধ্যে আমরা যদি একটা বাউন্ডারি পয়েন্ট বলি তাহলে এর মধ্যে এই যে এই পয়েন্ট থেকে শুরু করে পুরো অংশটার মধ্যে একটা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে দিয়ে একটা রিজিয়ন আমরা ড্র করেছি। এবার দেখো এটাকে আমরা কনভেক্স হাল তখনই বলবো যদি কি বলেছে না গিভেন সেট অফ পয়েন্ট দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ দ্য সেট অফ পয়েন্টস ফ্রম এক্স কনস্টিটিউট এ কনভেক্স হাল। আচ্ছা, আমি যদি এইভাবে একটা ড্র করি, ঠিক এরকমভাবে গোল একটা ড্র করতে পারি। যদি আমরা গোল ড্র করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এটা কিন্তু একটা এর মধ্যে যতগুলো পয়েন্ট আছে অর্থাৎ এই পয়েন্টের মধ্যে এই সেটের মধ্যে যে কোনো আমি যদি দুটো পয়েন্ট নিই তাদের যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে সেটা এই সেটটার মধ্যে থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার এরকম ছিল তখন কিন্তু এটাকে আমরা কনভেক্স সেট বলতে পারছিলাম না। তার কারণ হচ্ছে দেখো এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট যদি আমরা নিই তাদের মধ্যে লাইন সেগমেন্ট ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইন সেগমেন্টটা এর অন্তর্গত হচ্ছে না, অর্থাৎ এই সেটটার ভিতরে আসছে না। তো সুতরাং আমি যখন গোল ড্র করে দিলাম তখন আমরা কি করলাম না এই যে এটার মধ্যে কি পেয়ে গেলাম না এটা একটা কনভেক্স সেটের আন্ডারে চলে আসলো। কিন্তু আমরা কি বললাম সব থেকে মিনিমাম যেটা ড্র করা যাবে, মিনিমাম ড্র করতে গেলে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট আছে এদের মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। তো স্ট্রেট লাইন ড্র করার পর এখন যে সেটটা দাঁড়ালো সেটা দেখো আগের সেটের থেকে তুলনামূলক ছোট হয়েছে। এমনকি এই যে এই সেটের মধ্যে অন্তর্গত যে কোনো পয়েন্টের মধ্যে আমরা যদি লাইন সেগমেন্ট ড্র করি তাহলে সেটা এই সেটের অন্তর্গত হচ্ছে। তার মানে এই যে এই পোর্শনটা হচ্ছে কি না কনভেক্স হাল। এটা যেটা বললাম সেটা হচ্ছে কি না কনভেক্স হাল। এবার দেখো কনভেক্স পলিহিড্রন কি না যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন্ট করে, যেমন দেখো এখানে কি না 3টে পয়েন্ট কন্টেন্ট করেছিল। তো সুতরাং এই যে এখানে কনভেক্স হাল যেটা এঁকেছি সেটা কি কন্টেনিং 3 ফাইনাইট পয়েন্ট, কিন্তু এখানে আমি একটা রিজিয়ন আঁকার জন্য এখানে একটা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন্ট করেছে। তো সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারবো কি না এই যে 1 নম্বর ফিগার, এই 1 নম্বর ফিগারটা হচ্ছে একাধারে কনভেক্স হাল এবং এটাকে আমি একাধারে কনভেক্স পলিহিড্রন বলতে পারবো। কিন্তু এই যে 2 নম্বর ফিগার যেটা এঁকেছি সেটা কনভেক্স হাল তো হবে কিন্তু সেটা কনভেক্স পলিহিড্রন হবে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যেটা লেখা আছে সেটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, এক্সট্রিম পয়েন্ট কি জিনিস? এক্সট্রিম পয়েন্ট মানেই বুঝতে পারছো একদম প্রান্তবিন্দু। এ পয়েন্ট এক্স অফ এ কনভেক্স সেট এক্স is on extreme point if it can be expressed as a convex combination of two other distinct point on x। অর্থাৎ বলতে চাইছি কি না একটা পয়েন্ট x on a convex set x is an extreme point। একটা x একটা যে কোনো কনভেক্স সেট নিলাম, সাপোজ একটা এক্স কনভেক্স সেট নিয়েছি, এই কনভেক্স সেটের মধ্যে একটা পয়েন্ট আমি যে কোনো নিলাম, সেই পয়েন্টটাকে আমি এক্সট্রিম পয়েন্ট তখনই বলবো ইফ ইট ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ এ কনভেক্স কম্বিনেশন অফ টু আদার ডিস্টিংক্ট পয়েন্ট অন এক্স। অর্থাৎ দেখো তো এর মধ্যে যে কোনো দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট আমরা যদি ড্র করি তাহলে কিন্তু এই পয়েন্টটা ওর মধ্যে আসবে না, ঠিক আছে। বা আমি একটা কথা বলছি, যদি আমরা যে কোনো দুটো পয়েন্ট নিয়ে এটাকে তার মধ্যে আনার চেষ্টা করি তাহলে দেখা যাবে কি না ওই পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট এই সেটের মধ্যে থাকবে না। অর্থাৎ এই যে লেখা আছে ইফ ইট ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ এ কনভেক্স কম্বিনেশন অফ টু আদার ডিস্টিংক্ট পয়েন্ট অন এক্স। অর্থাৎ এই এক্স এর অন্তর্গত যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্টের কনভেক্স কম্বিনেশন রূপে আমরা এই এক্সট্রিম পয়েন্টটাকে ড্র করতে পারবো না। আচ্ছা দেখো তো যদি আমরা এই কর্নার বরাবর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে আমরা যদি যে কোনো একটা পয়েন্টকে আমি সাপোজ চয়েস করে নিলাম, সেই পয়েন্টের উপর আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করি ওই লাইন দিয়ে, তাহলে যে দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন ড্র করবো হয় সেই দুটো পয়েন্ট এর মধ্যে থাকবে না, অথবা আমি যদি এখানে ভিতরে একটা পয়েন্ট নিই তাহলে একটা পয়েন্টকে অবশ্যই আমাকে কি হতে হবে না বাইরে হতে হবে। তার কারণ হচ্ছে কি না ওকে মাঝখানে রেখে, অর্থাৎ আমার যে এক্সট্রিম পয়েন্ট আছে এক্সট্রিম পয়েন্টকে মাঝখানে রেখে আমি এমন কোনো স্ট্রেট লাইন ড্র করতে না পারলে তখন সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি না এক্সট্রিম পয়েন্ট। অর্থাৎ যে পয়েন্টকে মাঝখানে রেখে আমি এমন কোনো লাইন ড্র করতে পারবো না যে লাইনটা কমপ্লিটলি ওই সেটটার ভিতরে থাকবে, তখন সেই পয়েন্টটাকে আমরা কি বলবো না এক্সট্রিম পয়েন্ট। এটা হচ্ছে মোদ্দা কথা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো এক্সট্রিম পয়েন্টের ক্ষেত্রে আরো একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে এখানে যদি আমি একটা পয়েন্ট নিয়ে নিই তাহলে দেখো তো এই পয়েন্টটাকে মাঝখানে রেখে আমি একটা লাইন কিন্তু সুন্দর ড্র করতে পারছি। এই যে এই লাইনটা এই আমার রেক্ট্যাঙ্গেল এঁকেছি সেই রেক্ট্যাঙ্গেলের মধ্যেই অবস্থান করছে। কিন্তু তুমি ভালো করে ভাবো তো যদি আমি এই কর্নার পয়েন্টগুলোকে চয়েস করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এক একটা কর্নার পয়েন্ট দিয়ে আমরা যদি কোনো একটা স্ট্রেট লাইন যে কোনো রকমভাবে স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করি তাহলে দেখা যাবে ওই স্ট্রেট লাইনটার মধ্যে যে দুটো পয়েন্ট থাকবে দুটো
কর্নার পয়েন্ট থাকবে, সেই দুটো কর্নার পয়েন্ট কিন্তু একটা হয় ভিতরে থাকবে, একটা বাইরে থাকবে, অথবা দুটোই আমার কি থাকতে পারে, বাইরে থাকতে পারে। অর্থাৎ ওকে মাঝখানে রেখে আমি এমন কোনো লাইন ড্র করতে পারবো না যে লাইনটা কমপ্লিটলি এই সেটের অন্তর্গত হবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কটা এক্সট্রিম পয়েন্ট পাচ্ছি না, 4টা এক্সট্রিম পয়েন্ট পাচ্ছি। আচ্ছা, একটা সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে কি আছে না, প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটা করে ট্যানজেন্ট ড্র করতে পারবো। তার মানে এই যে একটা সার্কেলের প্রত্যেকটা পয়েন্টই অর্থাৎ কর্নারের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কি না এক্সট্রিম পয়েন্ট। অর্থাৎ আমরা বলতে পারবো একটা সার্কেলের ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট আছে, কিন্তু একটা তোমার রেক্ট্যাঙ্গেলের মধ্যে 4টা এক্সট্রিম পয়েন্ট আছে। ঠিক একই রকম করে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা এক্সট্রিম পয়েন্ট আছে। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো যেটা আসছে নোটস কিছু আছে, বলছে এ হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট। একটা হাইপার প্লেনকে কি বলা হয় না, কনভেক্স সেট বলা হয়। আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ হাইপার প্লেন। হাইপার প্লেন কি জিনিস না, জেনারেলাইজেশন অফ এ 2 ডাইমেনশনাল প্লেন ইন এ 3 ডাইমেনশনাল স্পেস। আমরা যখন একটা 2 ডাইমেনশনাল প্লেনকে 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে আমরা তাকে ড্র করব, তখন সেটাকে কি বলা হয় না হাইপার প্লেন। হাইপার প্লেনের ইকুয়েশনটা কি হয় না, cx ইকুয়াল টু জেড, যেখানে c হচ্ছে এনি আরবিটারি কনস্ট্যান্ট। যদি cx ইকুয়াল টু জেড আমরা দেখতেই পাচ্ছি এটা কি না একটা 2 ডাইমেনশনাল প্লেন, যখন আমি তাকে 3D স্পেসের মধ্যে 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে ড্র করব, তখন সেটাকে বলা হচ্ছে কি না হাইপার প্লেন। আর যে কোনো হাইপার প্লেন অবশ্যই কি হবে না একটা কনভেক্স সেট হবে, এটা আমরা মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। পরবর্তী যেটা আছে বলছে অ্যান ওপেন হাফ স্পেস অ্যান্ড ক্লোজ হাফ স্পেস আর অলসো কনভেক্স সেট। বলছে একটা ওপেন হাফ স্পেস এবং একটা ক্লোজ হাফ স্পেস অবশ্যই কি হবে না কনভেক্স সেট হবে। তাহলে দেখো আমাকে জানতে হবে হোয়াট ইজ ওপেন হাফ স্পেস আর হোয়াট ইজ ক্লোজ হাফ স্পেস। ঠিক আছে, তো এই বিষয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। দেখো বলছে ওপেন হাফ স্পেস আর ক্লোজ হাফ স্পেস 2 ডাইমেনশনের ক্ষেত্রেও হয় আর 3 ডাইমেনশনের ক্ষেত্রেও হয়। 2 ডাইমেনশনের ক্ষেত্রে অন এ প্লেন, অর্থাৎ একটা প্লেনের মধ্যে আমি যখন একটা ওপেন হাফ স্পেস চয়েস করার চেষ্টা করব, তখন আমাকে একটা লাইনকে ড্র করতে হবে। তো ধরে নিলাম একটা লাইন y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ y ইকুয়াল টু 2x প্লাস 1 একটা লাইন। এটাকে ডিফাইন করতে পারবো 2 হাফ স্পেসের আন্ডারে। একটা হচ্ছে ওপেন হাফ স্পেস, একটা হচ্ছে ক্লোজ হাফ স্পেস। ওপেন হাফ স্পেস কখন বলবো, যখন y গ্রেটার দেন 2x প্লাস 1 হবে, অর্থাৎ অ্যাবাভ দ্য লাইন এক্সক্লুডিং দ্য লাইন। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই লাইনের ওপরে কিন্তু এই লাইনটা ওর মধ্যে বিলং করবে না, অর্থাৎ এক্সক্লুডিং দ্য লাইন, কারণ এখানে গ্রেটার দেন লেখা আছে। আর ক্লোজ হাফ স্পেস কাকে বলবো, যখন y গ্রেটার ইকুয়াল টু 2x প্লাস 1 হবে, অর্থাৎ অ্যাবাভ দ্য লাইন অ্যান্ড ইনক্লুডিং দ্য লাইন, অর্থাৎ ওই লাইনটা এবং লাইনের উপরে যে রিজনটা আছে সেই রিজনটাকে যখন কন্টেন্ট করবে, তখন তাকে বলা হচ্ছে কি না ক্লোজ হাফ স্পেস। তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, ওপেন হাফ স্পেস এবং ক্লোজ হাফ স্পেস। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে 3 ডাইমেনশনের ক্ষেত্রে। 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি না এ প্লেন z ইকুয়াল টু x প্লাস y, অর্থাৎ সেখানে কি যখন আমরা 2D নিচ্ছিলাম তখন সেখানে আমরা কি নিচ্ছিলাম না একটা স্ট্রেট লাইন নিচ্ছিলাম, আর যখন 3D নিচ্ছিলাম তখন 3D নিচ্ছি তখন আমাকে কি নিতে হবে না একটা প্লেন নিতে হবে। তো একটা প্লেন z ইকুয়াল টু x প্লাস y ডিফাইন্ড ইন 2 হাফ স্পেস, দুটো হাফ স্পেসে ডিফাইন করতে পারি। যদি দেখা যাচ্ছে z গ্রেটার দেন x প্লাস y হয়ে যায়, তখন সেটা হচ্ছে ওই প্লেনের উপরের অংশ এক্সক্লুডিং দ্য প্লেন, অর্থাৎ ওই প্লেনটা ছাড়া ওই প্লেনের উপরের অংশটা, ওই প্লেনটা বাদে ওর উপরের অংশ। আর ক্লোজ হাফ স্পেস কি বলেছে না, যদি জেড গ্রেটার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়, অর্থাৎ ওই অ্যাবাউট দ্য প্লেন অ্যান্ড ইনক্লুডিং দ্য প্লেন, তখন সেটাকে কি বলা হচ্ছে না ক্লোজ হাফ স্পেস। ঠিক আছে, তাহলে দেখো 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনের ক্ষেত্রে ক্লোজ হাফ স্পেসটা আমি বলে দিলাম। তাহলে দেখো এবার আমি আরেকবারটি আগের কথায় চলে আসি, কি লেখা আছে দেখো তো, বলছে ওপেন হাফ স্পেস অ্যান্ড ক্লোজ হাফ স্পেস আর অলসো কনভেক্স সেট। তো মনে রাখবে যদি কোনো একটা ওপেন হাফ স্পেস হয় বা ক্লোজ হাফ স্পেস হয়, তাহলে সেটাকে আমরা অবশ্যই বলে দেবো সেটা কি হবে না একটা কনভেক্স সেট হবে। প্রথম বললাম হাইপার প্লেন কনভেক্স সেট হবে, 2 নম্বর বললাম ওপেন হাফ স্পেস এবং ক্লোজ হাফ স্পেস কি হবে না তোমার হাইপার কনভেক্স সেট হবে। পরবর্তী যেটা 3 নম্বর যে একটা থিওরেম আছে, ইন্টারসেকশন অফ এ ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেট ইজ এ কনভেক্স সেট। খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যদি ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেটের আমরা যদি ইন্টারসেকশন নিই, তখন সেটা কি হয়ে যাবে না একটা কনভেক্স সেট হয়ে যাবে। কিন্তু আমরা যদি ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেটের ইউনিয়ন নিয়ে নিই, তাহলে সেই ইউনিয়নটা কনভেক্স সেট হতেও পারে বা নাও পারে। দেখো লেখা আছে ইউনিয়ন অফ কনভেক্স সেট মে অর মে নট বি কনভেক্স সেট, অর্থাৎ কনভেক্স সেট হতেও পারে বা নাও হতে পারে। 5 নম্বর যেটা লেখা আছে দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইজ এ কনভেক্স সেট, অর্থাৎ দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। আমি এটাই তো বললাম কি না, এই যে যেটা বললাম ফাইনাইট দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। দেখো আমি এই যে এখানে বললাম দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ দ্য ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, এটাকে কি বলেছিলাম না কনভেক্স পলিহিড্রন। তো যদি কোনো একটা জিনিস কনভেক্স পলিহিড্রন হয় বা কনভেক্স হাল হয়, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো না কনভেক্স সেট বলবো। ঠিক আছে, সরি কনভেক্স পলিহিড্রন হলে তাকে কনভেক্স সেট বলবো, কনভেক্স হাল হলে হ্যাঁ কনভেক্স হাল হলেও তাকে অবশ্যই কি বলবো না কনভেক্স সেট বলবো। কারণ কি কনভেক্স হাল করতে হলেও কি করতে হবে না ওকে জয়েন করতে হবে, অর্থাৎ ওই দুটো পয়েন্ট এমন নিতে হবে যাদের মধ্যবর্তী লাইন সেগমেন্টটা অবশ্যই কার মধ্যে থাকতে হবে না ওই সেটের মধ্যে থাকতে হবে। অর্থাৎ কনভেক্স হাল হোক কি কনভেক্স পলিহিড্রন হোক, সবকটাই কি হবে না একটা অবশ্যই কনভেক্স সেট হবে।
এই দেখো লেখা আছে কনভেক্স পলিহিড্রন ইজ এ কনভেক্স হাল বাট কনভার্স ইজ নট ট্রু, অর্থাৎ কনভেক্স পলিহিড্রনটা কনভেক্স হাল হবে কিন্তু সমস্ত কনভেক্স হালটা কনভেক্স পলিহিড্রন হবে না। যেমন দেখো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়ে বললাম যে কনভেক্স পলিহিড্রনটা কনভেক্স হাল হবে কিন্তু কনভেক্স হালটা কনভেক্স পলিহিড্রন হবে না। যেমন দেখো এখানে বলেছিলাম এই যে অপশন এ নম্বর আর 2 নম্বর এই দুটোই বলেছিলাম এটা একাধারে কনভেক্স হাল এবং কনভেক্স পলিহিড্রন, কিন্তু 2 নম্বরটা কনভেক্স হাল তো বটে কিন্তু কনভেক্স পলিহিড্রন নয়। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই যে সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে তোমাদের পুরো ডিটেলস আইডিয়া দিয়ে দিলাম। এবার আমি থার্ড পার্টে চলে আসি যেটা হচ্ছে ডুয়ালিটি। ঠিক আছে, হোয়াট ইজ ডুয়ালিটি? এই ডুয়ালিটি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। আমাদের 3টে পার্ট আছে এরকম মেনলি। তো আমি গোটা এলপিপিকে 4টা পার্টে ভাগ করতে চাইছিলাম। প্রথমটা হচ্ছে ওই অপটিমাল সলিউশন, বেসিক ফিজিবিলিটি সলিউশন, ফিজিবিলিটি সলিউশন এই পার্টটা। তারপর কনভেক্স সেট, কনভেক্স হাল, কনভেক্স পলিহিড্রন, এই যে এই যে সেটটা পড়ালাম, যে পোর্শনটা পড়ালাম এই পোর্শনটা। 3 নম্বর আসছে ডুয়ালিটি আর 4 নম্বর আছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। আরো অনেক কিছু জিনিস আছে কিন্তু সামনে পরীক্ষা আছে, অত বেশি ডিটেলস আমি পড়াতে পারছি না। ঠিক আছে, যদি পরবর্তীকালে সময় হয় তো তখন আরো ডিটেলসে পড়িয়ে দেবো পরীক্ষার পরে। এখন আমাদের এক্সাম সামনে, শুধু এক্সামের উপর ফোকাস করে যত ফাস্ট সম্ভব আমি শেষ করার চেষ্টা করছি। তো দেখো ডুয়ালিটি কি জিনিস না, লেট দ্য প্রাইমাল প্রবলেম এ ম্যাক্সিমাম অফ জেড ইকুয়াল টু cx। তাহলে আমি ধরে নিলাম একটা প্রাইমাল প্রবলেম যেটা কি না ম্যাক্সিমাম জেড ইকুয়াল টু cx such that ax less equal to b. For all x belong greater equal to 0, then the corresponding dual problem is, যখন আমাদের ডুয়াল প্রবলেম হয়ে যাবে তখন কি হবে না এই যে ম্যাক্স আছে ম্যাক্সটা মিন হয়ে যাবে, জেডটা তখন চেঞ্জ হয়ে জেড ভি হয়ে গেল ইকুয়াল টু সিএক্সটা বি ট্রান্সপোজ ভি। সাচ দ্যাট যদি ম্যাক্স থাকে তখন এটা লেস ইকুয়াল টু হতে হবে, আর যদি মিন থাকে তখন এটা কি হয়ে যাবে না গ্রেটার ইকুয়াল টু হতে হবে। আচ্ছা দেখো আমরা এই ডুয়ালিটির থিওরেম থেকে আমরা কিন্তু খুব সহজে আমরা ফুলফিল কনসেপ্ট অর্জন করতে পারবো না। তো এই কারণের জন্য আমি বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এসেছি। ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে আমি ডুয়ালিটি জিনিসটা পুরো ক্লিয়ার ব্যাখ্যা করে দিলাম। তো এই যে ডুয়ালিটির যে থিওরেমটা আমাদের জাস্ট মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, এই জন্য আমি পড়ালাম। তো আচ্ছা নেক্সট আমি একদম ডিরেক্টলি ডুয়ালিটির প্রবলেমে চলে আসছি। তো দেখো ফার্স্ট প্রবলেম কি বলছে, given the LPP maximization z equal to 2x1 minus 6x2 such that x1 minus 3x2 less equal to 6, 2x1 plus 4x2 greater equal to 8 and x1 minus 3x2 greater equal to minus 6 and x1, x2 greater equal to 0। আচ্ছা আমাকে এই 4টা given LPP দেওয়া আছে, এখান থেকে আমাকে কি বের করতে বলেছে না ডুয়ালিটির যে ফর্মুলেট দ্য ডুয়েল অফ দ্য প্রবলেম। ঠিক আছে, অর্থাৎ আমাকে ডুয়েলটা বের করতে হবে। তো যদি আমাকে ডুয়েল বের করতে হয় সর্বপ্রথম আমি আগে দেখবো এটা কি আছে, ম্যাক্স আছে না মিন আছে। তো যেহেতু আমার ম্যাক্স আছে তো সুতরাং আমার এখানে যতগুলো পোর্শন আছে সবগুলোকে আমাকে কি আনতে হবে না লেস ইকুয়াল টুতে আনতে হবে। তো দেখো তো সর্বপ্রথম একটা লেস ইকুয়াল টু আমার অলরেডি আছে, তৃতীয়টা গ্রেটার ইকুয়াল টু আছে। যেহেতু আমার গ্রেটার ইকুয়াল টু আছে তো লেস ইকুয়াল টু করতে গেলে আমরা জানি কি পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে লেস ইকুয়াল টু চলে আসবে। তাহলে -2x1 -4x2 লেস ইকুয়াল টু -8 হয়ে গেল। আবার দেখো এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি -x1 প্লাস 3x2 লেস ইকুয়াল টু -6 হয়ে গেল, যেখানে x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম জেড আছে আর বাকি 3টে আমার কি হয়ে গেল না মাইনাস হয়ে গেল। তো এবার আমাকে একটা কাজ করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে বা ট্যাবুলার ফর্ম তৈরি করতে হবে। তাহলে আমি এখানে লিখবো x1, x2 আর এখানে লিখবো মিনিমাম, যেহেতু ম্যাক্সিমাম আমার আছে ম্যাক্স জেড আছে তো আমার ম্যাক্সকে আমার কি হয়ে যেতে হবে করতে হবে না মিনিমাম করতে হবে, তখন জেডটা চেঞ্জ হয়ে গেল কি সাপোজ w। ঠিক আছে, আচ্ছা x1 এর মধ্যে এখানে কি পাচ্ছি না x1 বরাবর এখানে কোএফিসিয়েন্ট আছে 1 আর এখানে -3, এখানে করলাম 1 এখানে করলাম -3। আচ্ছা এখানে কত পাচ্ছি x1 এর আগে না -2 আর এখানে পাচ্ছি -4 আর এখানে কত পাচ্ছি না এখানে পাচ্ছি -1 আর এখানে পাচ্ছি +3 বা প্লাস শুধু 3। ঠিক আছে, এটাকে আমি x1 আর x2 ট্যাবুলেশন ফর্ম করলাম। এবার দেখো এই যে এখানে যেটা পাচ্ছি ডান দিকে এখানে কত লেস ইকুয়াল টু 6 আছে, এখানে কত লেস ইকুয়াল টু -8 আছে, এখানে লেস ইকুয়াল টু -6 আছে। তাহলে এটা এরকম করলাম। এই যে মাঝখানে কি চিহ্ন আছে না লেস ইকুয়াল টু, সবগুলোই লেস ইকুয়াল টু, কারণ ম্যাক্সিমাইজেশন প্রবলেম বলে লেস ইকুয়াল টু আছে, তো এটাকে আমি টেবিলের আকারে লিখলাম। এবার দেখো আমরা জানি x1 x2 তো থাকবে না, ওটা চেঞ্জ হয়ে নতুন একটা ভেক্টর চলে আসবে। তো সুতরাং আমি ধরে নিলাম এটা কি না v1 v2 v3 নতুন ভ্যারিয়েবল, v1 v2 v3 তিনটা ভ্যারিয়েবল ধরলাম। এবার দেখো এটা যেহেতু লেস ইকুয়াল টু আছে তো সুতরাং আমি এখানে কি করব না গ্রেটার ইকুয়াল টু দিয়ে দেবো। এবার আমার এখানে কি লেখা আছে না ম্যাক্স জেড ইকুয়াল টু, যা লেখা আছে আমি এখানে লিখে দিলাম ম্যাক্স জেড ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে কত আছে না 2, -6। এই যে যা লেখা আছে 2, -6। ব্যাস এবার আমার কাজ শুরু। কি করব না এই যে যদি টেবিলটা তৈরি করে দিতে পারি তাহলে আমরা একদম ইজিলি কাজ করে দিতে পারবো। তাহলে মিন w ইকুয়াল টু কত আসছে, এই যে এখানে কত আছে 6, এটা সামনে v1 আছে,
তার মানে 6v1 মাইনাস 8v2 মাইনাস 6v3, এটা মিন হয়ে গেল। সাবজেক্ট টু করার পর এই দেখো x1 বরাবর কি আছে না এই যে 1 আছে, -2 আছে, -1 আছে, তাহলে v1 এর সাথে যোগ করো, তাহলে কত আসছে গুণ করো v1 মাইনাস 2v2 মাইনাস v3। দেখো তো যেহেতু মিনিমাম আছে তো সুতরাং এখানে অবশ্যই কি হবে না গেটার ইকুয়াল টু, এই যে গেটার ইকুয়াল টু সাইন আমি দিয়ে রেখেছি, গেটার ইকুয়াল টু এই যে সামনের পয়েন্টটা কত আছে না 2, পরবর্তী এখানে কত না v1 এর সাথে -3 মানে -3v1 মাইনাস 4v2 প্লাস 3v3 গেটার ইকুয়াল টু -6। ঠিক আছে, তাহলে এই হলো আমার কি না অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। ডুয়ালিটির ফার্স্ট প্রবলেম হয়ে গেল। আচ্ছা ডুয়ালিটির আরও একটা প্রবলেম করাচ্ছি, দেখো 2 নম্বর প্রবলেম যেটা লেখা আছে মিনিমাম অফ z ইকুয়াল টু 3x1 মাইনাস 2x2, যেখানে 2x1 মাইনাস x2 ইকুয়াল টু লেস ইকুয়াল টু 1 আর মাইনাস x1 প্লাস 3x2 গেটার ইকুয়াল টু 4। দেখো তো এটা মিনিমাম আছে মানে আমাকে গেটার ইকুয়াল টু করতে হবে, কিন্তু এটা কি আছে লেস ইকুয়াল টু আছে, তো সুতরাং আমার ফার্স্ট কাজ হবে এটাকে গেটার ইকুয়াল টু করা। তাহলে -2x1 মাইনাস x2 গেটার ইকুয়াল টু -1, ফার্স্ট কাজ করে দিলাম। এবার দেখো এখানে যেটা করব একদিকে x1 আর x2 করে দেবো। আচ্ছা x1 এর ঘরে কত আছে না 2, এটা কত না 1, আর এখানে কত পাচ্ছি সরি -2 আছে, -2 -1 -1, আর এখানে কত না -1 3, আর এটা হলো কত না 4। আর এই যে এখানে যেহেতু মিন আছে, মিনের অপোজিট কি না মিনের অপোজিট ম্যাক্স আর ডাব্লিউ, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখলাম, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখলাম, এগুলো সব কি না গেটার ইকুয়াল টু হয়ে যাচ্ছে, যেহেতু মিন আছে তো সুতরাং গেটার ইকুয়াল টু, এখানে যেহেতু গেটার ইকুয়াল টু আছে তো সুতরাং লেস ইকুয়াল টু দিয়ে দেবো, দিয়ে আমার উপরে কি লেখা আছে মিন জেড, তাহলে মিন জেড ইকুয়াল টু কত না 3, -2 আছে। দেখো এখানে দিয়ে দিলাম v1, এখানে দিয়ে দিলাম v2, ব্যাস আমার ফার্স্ট টেবিল কমপ্লিট। এবার আমি কি করব না আমার কি দরকার না মিনিমাম জেড আছে, মিনিমাম জেড এর অপোজিট হবে কি না ম্যাক্সিমাম ডাব্লিউ, ইকুয়াল টু আমার সর্বপ্রথম কত আছে না -1 ইন্টু v1 মানে -v1 প্লাস 4v2, একদম ইজিলি কাজ কমপ্লিট। সাবজেক্ট টু দেখো তো যখন x1 আর x2 আছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কত না -2v1 -v2, মিনি ম্যাক্সিমাম আছে মানে এটা লেস ইকুয়াল টু হবে, লেস ইকুয়াল টু লিখেছি, ইকুয়াল এখানে 3 আছে 3 লিখে দিলাম। আবার দেখো এখানে কত না -v1, এটা 3 এর সাথে v2 গুণ করলে প্লাস 3v2 লেস ইকুয়াল টু এটা কত আছে না -2 আছে। দ্যাট মিনস আমার অ্যান্সার হয়ে গেল। একদম ফটাকসে অঙ্কগুলো আমরা এইভাবে করে নিতে পারবো, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই মাঝখানে লাস্টে লিখতে হবে v1, v2 গেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি লেখা আছে দেখো ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস 3x2 প্লাস x3, যেখানে 4x1 প্লাস 3x2 প্লাস x3 ইকুয়াল টু 6 আর x1 প্লাস 2x2 প্লাস 5x3 ইকুয়াল টু 4। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো তো এখানে ম্যাক্স জেড আছে, ম্যাক্স থাকা মানে আমরা জানি এটাকে কি করতে হবে না লেস ইকুয়াল টু করতে হবে। আচ্ছা লেস ইকুয়াল টু, কিন্তু এখানে কি আছে গেটার ইকুয়াল টু থাকলে তার অপোজিট আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম, লেস ইকুয়াল টু হয়ে গেল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এটা ইকুয়াল টু আছে, ইকুয়াল টু মানে কি ওটা নাইদার লেস ইকুয়াল টু নাইদার লেস দেন আর নর গেটার দেন, তো সুতরাং আমাকে যখন গেটার ইকুয়াল টুটাকে লেস ইকুয়াল যদি ইকুয়াল টুটাকে আমাকে লেস ইকুয়াল টু ফর্মে আনতে হয় তখন এটার একটা লজিক আছে, এই লজিকটা খুব ভালো করে দেখে রাখো। তো সর্বপ্রথম আমি কি করব এটাকে দুটো রকম ভাবে লিখতে পারবো, যেহেতু এটা ইকুয়াল টু আছে মানে কি এর মধ্যে সমান প্রাধান্য আছে লেস ইকুয়াল টুর, সমান প্রাধান্য আছে গেটার ইকুয়াল টুর, তো একবারটি আমি একে লেস ইকুয়াল টু দ্বারা লিখতে পারবো। অর্থাৎ আমি লিখতে পারি 4x1 প্লাস 3x2 প্লাস x3 লেস ইকুয়াল টু 6, এটা একবারটি লিখতে পারি। আবার একে তো লিখতে পারি 4x1 প্লাস 3x2 প্লাস x3 গেটার ইকুয়াল টু 6, কারণ যেহেতু ইকুয়াল টু আছে তার মানে লেস ইকুয়াল টুরও যতটা প্রাধান্য আছে গেটার ইকুয়াল টুরও সেম প্রাধান্য আছে, তো আমরা তো গেটার ইকুয়াল টু লিখতে পারবো না, আমাকে সবকে কিসে ট্রান্সফর্ম করতে হবে না লেস ইকুয়াল টুতে ট্রান্সফর্ম করতে হবে। তো এই কারণের জন্য আমি কি করলাম না -4x1 -3x2 -x3, তখন লেস ইকুয়াল টু -6 হয়ে গেল। একই রকম করে আমরা এটাকেও আমরা কি করতে পারবো না দুটো ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে পারবো। প্রথমে লিখে দিলাম x1 প্লাস 2x2 প্লাস 5x3 লেস ইকুয়াল টু 4, আরেকবারটি হবে গেটার ইকুয়াল টু 4, গেটার ইকুয়াল টু তো লিখবো না, আমার যেহেতু ম্যাক্স ভ্যালু আছে সবকে লেস ইকুয়াল টু নিয়ে আসবো, তাহলে -x1 -2x2 -5x3 লেস ইকুয়াল টু -4। তাহলে দেখো এতক্ষণে আমার কি হয়েছে না সবগুলো কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো সব লেস ইকুয়াল টু ফর্মে এসেছে। এবার আমি একে কি করবো না এবার আমি এর ওই এটা মানে তোমার ট্যাবুলেশন ফর্মটা করে আমি ডুয়ালিটিটা বের করতে পারবো। তাহলে দেখো তো এখানে x1 x2 x3 তিনটে পয়েন্ট আছে, আর তার সাথে ম্যাক্স যেহেতু আছে তো সুতরাং এখানে করে দিলাম কত না মিন ডব্লিউ। আচ্ছা x1 x2 x3 তিনটে ভ্যালু পাবো, মিন ডব্লিউর ক্ষেত্রেও তিনটে ভ্যালু পাবো, আর চারটা ভ্যালু পাবো। দেখো এখানে কত 4 3 1 6 লিখে দিলাম,
4 3 1 6, তারপরে কত -4 -3 -1 -6, -4 -3 -1 -6, তারপরে কত পেলাম 1 2 5 4, 1 2 5 4, তারপর -1 -2 -5 -4। দেখো খুব সুন্দর হয়ে গেল। এগুলো সব কি আছে, লেস ইকুয়াল টু আছে, তার মানে এখানে গ্রেটার ইকুয়াল টু লিখতে হবে। আচ্ছা এখানে পয়েন্ট কত আছে না, গ্রেটার ইকুয়াল টুর পরে দেখো এখানে 2x1 + 3x2 + x3 আছে না, তাহলে আমি এখানে লিখে দিলাম কত না 2, 3, 1, এটা লিখতে হয়, এটা ম্যাক্স জেড ইকুয়াল টু, এটা লিখলাম। তাহলে এখানে কত v1 v2 v3 v4 ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা অ্যান্সার বের করে নিতে পারবো। প্রথমে কত আসছে না মিন w ইকুয়াল টু কত না, প্রথমে 6 আছে, তার মানে 6v1 -6v2 +4v3 -4v4, এই হচ্ছে আমার কি না মিনিমাম বেরোলো। এবার দেখো সাবজেক্ট টু বের করতে হবে। আচ্ছা সাবজেক্ট টু যখন বের করব তখন প্রথমে কত পাচ্ছি না, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কত না 4 আছে, তার মানে 4v1 -4v2 +v3 -v4, মিনিমাম যেহেতু আছে তো সুতরাং এখানে গ্রেটার ইকুয়াল টু আছে, দেখো গ্রেটার ইকুয়াল টু 2, প্রথমে নেমটা নামিয়ে দিলাম। পরবর্তী কত আসছে না 3v1 -3v2 +2v3 -2v4 গ্রেটার ইকুয়াল টু 3। একই রকম করে v1 -v2 +5v3 -5v4 গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে দেখো আমার 3টে বেরিয়ে গেছে। এখানে অবশ্যই লিখে দিতে হবে 4টা ভ্যারিয়েবল যেহেতু আছে v1 v2 v3 v4 গ্রেটার ইকুয়াল টু 0। তো এই হয়ে গেল আমার ডুয়ালিটি প্রবলেম, একদম ইজি প্রবলেম। পরবর্তী যেটা আছে সেটা দেখো কি লেখা আছে, ম্যাক্সিমাম অফ 3x1 + 2x2, যেখানে 3x1 + 4x2 গ্রেটার ইকুয়াল টু 22 and 3x1 + 2x2 লেস ইকুয়াল টু 16, and এখানে লেখা আছে 0x1 + 1x2 লেস দ্যান 3। দেখো একদম হুবহু একই রকম, তোমরা সবাই এটা নিজেরাই করে নিতে পারবে, নিজেরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে থাকলো। যাই হোক পরবর্তী চলে আসি ডুয়ালিটি থিওরেমে। আচ্ছা ডুয়ালিটি থিওরেম কি না, দেখো আমরা জানি ডুয়ালিটি মানে কি, একটা জিনিসকে পুরো কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা ডুয়ালিটি থিওরেম প্রথম কি বলছে, ডুয়েল অফ ডুয়েল ইজ প্রাইমাল, অর্থাৎ একবারটি প্রথম ডুয়েল করলাম, তারপর তার আবার যদি ডুয়েল করে দিই তাহলে আবার আমি কি করতে পারবো না, আগের যে ইকুয়েশনটা ছিল সেটা যে এলপিপিটা ছিল সেই এলপিপিটাকে আমরা আবার ফিরে পাবো। তো সুতরাং এটাই মনে রাখবে, ডুয়েল অফ ডুয়েল ইজ প্রাইমাল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম। পরবর্তী লেখা আছে, ইফ দ্য প্রাইমাল প্রবলেম হ্যাজ অ্যান আনবাউন্ডেড অবজেক্টিভ ফাংশন দেন দ্য ডুয়েল হ্যাজ নো ভিজিবল সলিউশন। যদি কোনো একটা প্রাইমাল বা ডুয়েল প্রবলেমের যদি একটা আনবাউন্ডেড অবজেক্টিভ ফাংশন থাকে তখন আমরা বলতে পারবো কি না সেই ডুয়েলটার কোনো ভিজিবল সলিউশন থাকবে না, ঠিক আছে। পরবর্তী যেটা আছে, ইফ দ্য ডুয়েল প্রাইমাল প্রবলেম হ্যাজ নো ভিজিবল সলিউশন অ্যান্ড দ্য প্রাইমাল ডুয়েল প্রবলেম হ্যাজ এ ভিজিবল সলিউশন দেন দ্য প্রাইমাল ডুয়েল অবজেক্টিভ ফাংশন ইজ আনবাউন্ডেড। এই যে যেটা লেখা আছে তারই এখানে অপোজিটটা লেখা আছে, অর্থাৎ বলতে চাইছে যদি একটা ডুয়েল প্রাইমাল প্রবলেম যার কোনো ফিজিবল সলিউশন না থাকে এবং যদি প্রাইমাল ডুয়েল প্রবলেম তার যদি ফিজিবল সলিউশন থাকে দেন দ্য প্রাইমাল ডুয়েল অবজেক্টিভ ফাংশন ইজ আনবাউন্ডেড। তখন প্রাইমাল ডুয়েলের যে অবজেক্টিভ ফাংশন হবে সেটা আনবাউন্ডেড হবে। যখন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী এটা 4 নম্বর লেখা আছে, দেখো যদি প্রাইমাল প্রবলেম ডাজ নট অ্যাডমিট এনি ফিজিবল সলিউশন বাট ডুয়াল প্রবলেম ডাজ, যদি কোনো একটা প্রাইমাল প্রবলেম ডাজ নট অ্যাডমিট এনি ফিজিবল সলিউশন, যদি কোনো প্রাইমাল প্রবলেম যদি ফিজিবল সলিউশন অ্যাডমিট না করে কিন্তু যদি ডুয়াল প্রবলেম তার ফিজিবল সলিউশনটাকে অ্যাকসেপ্ট করে। দেখো প্রাইমাল আর ডুয়াল মানে বুঝতেই পারছো, প্রাইমালটাকে আমরা ডুয়ালিটি থিওরেম অ্যাপ্লাই করে ডুয়েলের ট্রান্সফর্ম করতে পারলাম। যেমন এই যে এতগুলো যেগুলো করলাম, দেখো এটা ছিল কি না প্রাইমাল, আর আমি যেটা করলাম নতুন সেটা হচ্ছে ডুয়াল, ঠিক আছে। তো সুতরাং এটা বলছে যদি কোনো একটা প্রাইমাল প্রবলেম যদি ফিজিবল সলিউশন অ্যাডমিট না করে কিন্তু যদি কোনো একটা ডুয়েল প্রবলেম সেই ফিজিবল সলিউশনকে যদি অ্যাডমিট করে তখন দেয়ার এক্সিস্ট নো ফাইনাইট অপটিমাল সলিউশন টু দ্য ডুয়াল প্রবলেম। তখন আমরা ওই ডুয়াল প্রবলেমটার কোনো ফাইনাইট সলিউশন পাবো না, ফাইনাইট অপটিমাল সলিউশন পাবো না। এবার দেখো যেটা আছে থিওরেম অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। ট্রান্সপোর্টেশন প্রবলেম সম্পর্কে বোঝানো যায় অনেক বড় করে ছবি এঁকে, কিন্তু আসলে বললাম না হাতে খুব একটা বেশি সময় নেই, শুধু যে বেসিক কি পয়েন্টগুলো যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই কয়েকটা বলে ছেড়ে দিচ্ছি। বলছে কি থিওরেম অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম কি আছে, দ্য নাম্বার অফ বেসিক ভেরিয়েবল ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ অ্যাট মোস্ট m + n - 1। অর্থাৎ কোন একটা ট্রান্সপোর্টেশনের প্রবলেমের মধ্যে দ্য নাম্বার অফ বেসিক ভেরিয়েবল অর্থাৎ বেসিক ভেরিয়েবলের সংখ্যাটা সর্বোচ্চ কত হতে পারে না m + n - 1। আর দ্য নাম্বার অফ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, যদি তোমাকে এখানে বলে দ্য নাম্বার অফ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম অ্যাট মোস্ট, সেটাও কত হবে না m + n - 1। আর দেখো এই ট্রান্সপোর্টেশন প্রবলেম অলওয়েজ হ্যাজ এ ফিজিবল সলিউশন, মনে
রাখবে এটা, একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের অবশ্যই কি থাকবে না একটা ফিজিবল সলিউশন থাকবে। ঠিক আছে, পরবর্তী যেটা আছে এ সলিউশন অফ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ নেভার আনবাউন্ডেড। অর্থাৎ যদি ফিজিবল সলিউশন থাকে তাহলে আমরা বলতে পারবো কিনা সেটা কখনোই আনবাউন্ডেড হবে না। তাই লেখা আছে দ্য সলিউশন অফ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ নেভার আনবাউন্ডেড, এটা কখনো আনবাউন্ডেড হবে না। 5 নম্বর লেখা আছে ইন অ্যাসাইনমেন্ট প্রবলেম দ্য নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন উইল বি মোস্ট 2m-1। আচ্ছা, যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম থাকে তাহলে সেখানে নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন কতগুলো হবে না 2m-1 সংখ্যক। অর্থাৎ এটা হচ্ছে কিনা অ্যাসাইনমেন্ট প্রবলেমের অঙ্ক। যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম থাকে তাহলে তার মধ্যে নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন হবে কি না অ্যাট মোস্ট 2m-1। আর যদি কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম থাকে তাহলে তার মধ্যে নাম্বার অফ বেসিক ভেরিয়েবল কতগুলো হবে m+n-1। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম এবং তার সাথে সাথে এলপিপি থিওরি ক্লাসটা কমপ্লিট করে দিলাম। এলপিপি থিওরি থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, কারণ প্রবলেম হলে এলপিপি থিওরিগুলো থেকে প্রবলেমগুলোর সাথে করলে একসাথে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আমি তোমাদের এলপিপির অনেক বেশি এক্সাম্পল করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।